আগের পর্বে ইচ্ছেগাঁওতে পৌঁছে সেখানে একটু সাইট সিইং করে আমরা এই পর্বে ইচ্ছেগাঁও থেকে যাচ্ছিলাম সিকিমে। আমাদের ইস্ট সিকিমের প্ল্যান হয়ে থাকায় আমরা ইচ্ছেগাঁওতে এক রাতই ছিলাম আর বেশি ঘোরাঘুরিও করিনি। এই দিন আমরা ইচ্ছেগাঁও থেকে গিয়েছিলাম লিংথামে, আর সেই রাস্তায় আমাদের পথে পড়েছে 4টে খুবই সুন্দর ট্যুরিস্ট স্পট। ইস্ট সিকিমের প্রত্যেকটা জায়গায় এত দুর্ধর্ষ ছিল যে সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তবে অসাধারণ সব দৃশ্য এবং তিস্তা নদী আমাদের যেরমভাবে মনকে আনন্দ দিয়েছে, ঠিক ততটাই দুঃখ দিয়েছে এই রুটের রাস্তা। এবং সেটা কেন বলছি তা আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। সিকিম ঢুকতে আমাদের এই আধ ঘন্টা 40 মিনিট মতো লেগেছে। এইটা ছিল সিকিমে ঢোকার প্রবেশদ্বার। ঢোকার মুখেই একটা বড় স্তম্ভের মতো করা, ওখানে ওয়েলকাম টু সিকিম বলে লেখা, এবং সেই স্তম্ভের ওপর সুন্দর সুন্দর ড্রাগনের মূর্তি আঁকা। দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এইখানে আমাদের গাড়ি ছেড়ে দেওয়ায় আমরা সিকিমে প্রবেশ করে গিয়েছিলাম। আর দেওয়ালে কি সুন্দর সুন্দর ছবি আঁকা দেখুন শুধু। সিকিমে ঢুকেই প্রথমে একটা বাজার মতো পড়েছিল, ওখানে মা বাবা গিয়েছিল কয়েকটা জিনিসপত্র কিনতে। আমি আর জলি গাড়িতেই বসেছিলাম যখন এই বানরটার কীর্তিকলাপ দেখতে পেলাম। আর এই যে এই স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো হচ্ছে রংপু অবধি ডিরেক্ট রেলওয়ে ট্র্যাক করা হবে, সেটারই কাজ চলছে। আমি জেনারেলি ভিডিওগুলো এডিট করার আগে একটুখানি স্টেবিলাইজ করে নিই, কিন্তু এইবার রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো রাস্তার ভিডিওই স্টেবিলাইজ করিনি, যাতে আপনাদের প্রপারভাবে রাস্তার কন্ডিশনটা দেখাতে পারি। রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা নাচছি। এখন থেমে গেল না, এখন থেমে গেল। পুরো রাস্তা আমরা এরকম করতে করতেই যাচ্ছি, মাঝখানে মাঝখানে সৌভাগ্য ভালো থাকলে, সৌভাগ্য হলে ভালো রাস্তা পাচ্ছে। এই যে এখন এরকম, আবার তারপর ভাঙাচোরা, মাঝখানে গাড্ডা, জল জমে গেছে, তখন আবার এরকম এক্সারসাইজ হচ্ছে বেশ। এই রুটের বেশিরভাগ জায়গাতেই রাস্তা মেরামতের কাজ চলার কারণেই এতটাই ভোগান্তি হচ্ছিল। রাস্তার একটা সাইড যেহেতু পুরো নুড়ি, বালি, পাথর এগুলো দিয়ে ভরিয়ে রাখা ছিল, সেই কারণে দুটো গাড়ি পাশাপাশি পাস করতেই পারছিল না অনেক জায়গায়, যে কারণে আরও বেশি দেরি হচ্ছিল। আর কয়েকটা জায়গাতে ল্যান্ডস্লাইড তো হয়েই ছিল, সে কারণেও রাস্তাগুলো খুবই খারাপ কন্ডিশনে ছিল। তবে হ্যাঁ, সিকিমের অপরূপ সৌন্দর্য রাস্তার দুঃখ আমাকে তো ঠিকই ভুলিয়ে দিয়েছিল। আর এই যে দুটো রাস্তা দেখছেন, সোজা গেলে পড়তো রংলি, আর আমরা ডান দিকে ঘুরে গেলাম আরিতার যাব বলে। আরিতারে সাইট সিইং করে আমরা আবার রংলিতেই যাব। এরপর অনেক ঘন্টা ধরে রাস্তায় গুঁতো খাওয়ার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে। আগে এখানে একটি রাধাকৃষ্ণের মন্দির ছিল, তবে এখন আর সেটা নেই, শুধু শ্রী গণেশ ও হনুমানজির মন্দির আছে। সমুদ্র মন্থনের ঘটনাটি খুবই অপূর্বভাবে একটি মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, আর সেটি একদম মন্দিরের সামনেই অবস্থিত। অসুর এবং দেবতাদের মধ্যে এই যে লড়াইটা হয়েছিল তা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটি মূর্তি, এমনকি সমুদ্রের জলটাও দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক পাশেই দুটি মন্দির ছিল। আমরা প্রথমে গিয়েছিলাম গণেশ মন্দিরে, তবে সেই দিন এবং সেই সময় এত দর্শনার্থী এসেছিলেন যে আমরা ঠিকভাবে দেখতেই পাচ্ছিলাম না, ভিডিও করা তো দূরের কথা। শ্রী গণেশের মূর্তি তো অবশ্যই, তবে পুরো মন্দির, তার ছাদ এবং দেওয়াল এত সুন্দর কারুকার্য করা ছিল যে কোনো জায়গা থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না। মন্দিরের ভেতরে চারিদিকের দেওয়াল জুড়ে শ্রী গণেশের 51টি অবতার দেখা যায়, এবং মধ্যিখানে ছিল শ্রী গণেশের 12 ফুট লম্বা একটি মূর্তি, যার 16টি হাত ছিল। এর পাশেই হনুমানজির যে মন্দিরটা ছিল, সেটা শ্রী গণেশের মন্দিরের মতো অত বড় না হলেও এর ভেতরেও একইভাবে সূক্ষ্ম কাজ করা ছিল।
এই মন্দিরের ভেতরে সামনেই তো হনুমানজির একটা মূর্তি ছিল, আর তার চারপাশে ছোট ছোট ওনার অনেকগুলো মূর্তি রাখা ছিল। মন্দিরের ঠিক উল্টো দিকেই এরকম অনেকগুলো কল রাখা ছিল, যেখানে পানীয় জল পাওয়া যাচ্ছিল। কিছুক্ষণ মন্দিরে কাটানোর পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য। এরপরে আমাদের যাওয়ার কথা ছিল মানকিম ভিউ পয়েন্টে, তবে সেখানে যাওয়ার রাস্তা সব থেকে খারাপ ছিল। রাস্তাটা যেহেতু খারাপ হওয়ার সাথে সাথে খুব স্টিপও ছিল, তাই আমাদের সবাইকেই সিট বেল্ট পরে বসে থাকতে হয়েছিল। আসলে এই রাস্তাগুলো ল্যান্ডস্লাইডের জন্য এতবার ক্ষয় হয়েছে যে সারা বছরই মেরামতের কাজ চলতে থাকে, আর সেগুলি অনেক সময় মাঝপথে চলতে চলতেই আবার একটা ল্যান্ডস্লাইড হয় বা ঝড় বৃষ্টি কিছু একটা হয়, যার জন্য আবার সেই ড্যামেজ হয়ে যায়। এখানে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন যে কীরকম পাথরগুলো পুরো উঠে রয়েছে রাস্তার ওপরে। এবং সবথেকে বড় কথা, রাস্তায় যেহেতু কাজ চলছে তাই রাস্তার দুদিকে অল্প অল্প করে গ্যাপ রাখা ছিল কাজের জন্য, এবং তার জন্য রাস্তাটা আরোই সরু হয়ে গেছে, এবং এতটাই সরু যে দুটো গাড়ি একসাথে পাশাপাশি পাসও করতে পারছিল না। এবং মাটি, পাথর, বালি, সিমেন্ট সব একসাথে জমিয়ে রাখার কারণে অনেক জায়গাতে এমন কাদা কাদা ভাব হয়ে গিয়েছিল যে গাড়ির চাকা অনেক জায়গাতেই আটকে যাচ্ছিল। আমার মা বাবার এই রাস্তায় যেতে সত্যি খুবই অসুবিধা হয়েছে। আমার মায়ের যেহেতু স্পন্ডিলাইটিস সহ আরও কয়েকটা অসুখ রয়েছে, তাই মায়ের এই রাস্তাতে বেল্ট পরতেই হতো। তবে মা যেহেতু এইবার বেল্টটা আনতে ভুলে গিয়েছিল, তাই আমরা সিকিমে নেমে সবার প্রথমেই বেল্ট কিনেছিলাম। বয়স্ক মানুষদের জন্য এবং স্পন্ডিলাইটিসের রোগীদের জন্য এই রাস্তাটা সত্যিই খুবই খারাপ। এরপর আমরা এসেছিলাম মানকিম ভিউ পয়েন্টে, এবং এখানে প্রায় 100টার ওপরে সিঁড়ি হওয়ায় বাবা আর জলি প্রথমেই না বলে দিয়েছিল, শুধু আমি আর মা ওপর অবধি গিয়েছিলাম। আমরা এখন আছি মানকিমে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আপাতত। আমি আর মা, জলি আসেনি বলে বাবাও আসেনি। আমাদের মোট এখন অবধি হয়তো 100 থেকে 150টা সিঁড়ি চড়তে হবে, এক্স্যাক্ট জানি না। সিঁড়ি দিয়ে যে উঠে যাচ্ছি, দুদিকে পুরো ফুলের বাগান, পুরো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানটার উপরে খাবার জায়গা রয়েছে, আপনারা খেতে চাইলে পারেন, যে কোনো খাবার পাওয়া যাচ্ছে। আর এখানে হোমস্টেও রয়েছে, আপনারা যদি থাকতে চান প্রচুর হোমস্টে আছে, আপনারা থাকতেও পারবেন এখানে। এখানে ওয়েদারটা ভালো ছিল, খুব বেশি গরমও ছিল না আবার ঠান্ডাও ছিল না, তাই কাউকেই সোয়েটার পরতে হয়নি। এতটা এলাম, বোধহয় এতক্ষণে 100টা হয়ে গেছে, আরও আছে দেখুন, যাওয়া চলছে এখনো। প্রায় 10-12 মিনিট ওই সিঁড়িগুলো ভাঙার পরে ফাইনালি যখন ভিউ পয়েন্টে এসে উঠলাম, তখন তো আমার মাথা ঘুরেই গেছে একদম। এমনিতে তো আমার হাইটে একটু ভয় আছেই, তার উপরে এতগুলো সিঁড়ি যেহেতু চড়ে এসছি, তাতেই আমার মাথাটা কেমন ভন ভন করছিল। তবে ওপরে এসে এই সিনারি দেখে আমি একদম 1 মিনিটেই ফিট। নীল আকাশ, সবুজ পাহাড় এবং তার মাঝখানে এই ছোট্ট সবুজ রঙের আরিতার লেক, উফ কি অপূর্ব সেই দৃশ্য। ভিউ পয়েন্টে এই মন্দিরটাও ছিল। এই মন্দিরটি রাই সম্প্রদায় মানুষদের সাধনার ক্ষেত্র, যারা কিনা এখানকার অন্যতম প্রাচীন জাতিগোষ্ঠীদের মধ্যে একজন। নামার সময় মোট 170টা সিঁড়ি, এবং ছোট ছোট না, বড় বড় খাড়া খাড়া সিঁড়ি, মানে সব মিলিয়ে আর কি আছে, শুধু নর্মাল নয়, খাড়া খাড়াও আছে। সাবধানে যদি বয়স্ক কেউ থাকেন, ধীরে 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 যাবেন। এরপর আমরা গিয়েছিলাম আরিতার মনাস্ট্রিতে, তবে এইখান থেকে আমাদের অনেকটা স্ল্যান্টিং পথ পায়ে হেঁটেই যেতে হয়েছিল। এই বৌদ্ধ মনাস্ট্রিটা আরিতার গুম্ফা নামেই বেশি পরিচিত। এটি সিকিমের প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি, তবে এটি একটি নির্জন জায়গায় অবস্থিত হওয়ায় বেশিরভাগ ট্যুরিস্টরাই এই জায়গাটাকে অ্যাভয়েড করে যান। মনাস্ট্রির এরিয়াটা একটু ছোটোর মধ্যে হলেও এখানে গুম্ফা তো আছেই, তার সাথে যেই সব ছোট ছোট মঙ্করা এখানে থেকে পড়াশোনা করেন তাদের জন্য হস্টেল আছে, এবং একটা অফিস ঘর মতোও আছে। মনাস্ট্রিটায় বিভিন্ন রকমের অপূর্ব সুন্দর কাজ করা রয়েছে, এবং মনাস্ট্রির 2nd ফ্লোরেই প্রার্থনা করা হচ্ছিল। তবে সেখানের পরিবেশটা এতটাই শান্তির ছিল যে ওখানে আমি আর ভিডিও করিনি। আরিতার লেকে জাস্ট এসে পৌঁছেছি, আর এই বৃষ্টি শুরু হয়েছে, দেখুন বৃষ্টি পুরো লেকের সামনে। আমরা গাড়ি থেকে এখনো নামিনি, ছাতা বের করা হচ্ছে,
আর আমাদের খুব খিদে পেয়ে গেছে। আসলে এখন 2:45-3টের কাছাকাছি বাজে। তো আগে আমরা খেয়ে নেব, তারপরে যদি বৃষ্টি থামে তারপর লেকের চারপাশে ঘুরবো। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি বলে ওখানে কাছেই একটা খাওয়ার জায়গা দেখে অর্ডার করেছিলাম 2 প্লেট মোমো, 1 প্লেট ম্যাগি আর 2টো চা। তবে ম্যাগিটা খুবই কম পরিমাণে দিয়েছিল। কেমন লাগছে? চাটা আসতে একটু দেরি হচ্ছিল বলে বাবা একটা স্টিং কিনেছিল। আর ম্যাগিটা তো এতই কম দিয়েছে যে জলির পেট ভরেনি, তাই ও আরেকটা ওয়াই নিয়েছিল, সেটাও অনেকটাই কম দিয়েছিল। আর আমাদেরও পেটটা ভরেনি বলে আমরা আরেক প্লেট মোমো নিয়েছিলাম। তবে এত কিছু খাওয়ার পরেও আমাদের কারোরই পেট ভরেনি। যখন আমরা খাচ্ছিলাম বসে তখনই খেয়াল করলাম যে বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে বাইরে এসে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে আর বাইরেটা পুরো পরিষ্কার হয়ে রয়েছে। বৃষ্টি এখন কমে গেছে, অলমোস্ট নেই। তো এখন আমরা একটু বেরিয়েছি, কিন্তু ফগ উপর দিকটায় আছে, কুয়াশা আছে, প্রচুর কুয়াশা আছে, সেটা দেখাবো। এখন আমরা বেরিয়েছি একটু লেকটার চারপাশে যাই। বোটিং এখন করাচ্ছে না, প্রবাবলি বৃষ্টি হচ্ছিল বলে বন্ধ রেখেছে। দেখি একটু ঘুরে দেখি। লেকের জলে অনেক ছোট ছোট মাছও ছিল যেগুলো ওপর থেকে দেখা যাচ্ছিল। আমরা যখন পৌঁছেছিলাম এখানে তখন তো ঠান্ডা পেয়েইছিলাম, কিন্তু হঠাৎ করে এত টানা বৃষ্টি হওয়ার কারণে আরও ঠান্ডাটা বেড়ে গিয়েছিল। এখানে অনেকগুলো হাঁসও ছিল যারা জলের মধ্যে সাঁতার কাটছিল, আর চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও রাখা ছিল। লেকের পাশেই পুরো রাস্তা বাঁধানো আছে যেখানে ট্যুরিস্টরা হাঁটতে পারেন। সেই রাস্তার পাশেই রং বেরঙের প্রচুর ফুলের গাছ রাখা ছিল। পেছনের পাহাড়ের কুয়াশাগুলো দেখতে পাচ্ছেন? বৃষ্টিটা তো থেমেছিল কিন্তু কুয়াশা একদমই কাটেনি। কিছুক্ষণ পর বোটিং আবার চালু হয়েছিল ঠিকই, কিন্তু আমরা ভয়ের চোটে আর বোটিং করিনি। ওই যে দেখছেন ওইদিকে যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো পতাকার মতো ঝুলছে, ওইটা হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। আমরা ওখান থেকে আরিতার লেকটা দেখতে পেয়েছিলাম, এখন আরিতার লেক থেকে মানকিন ভিউ পয়েন্ট দেখছি। একটা ডাল ভেঙে পড়েছিল, সেটা খুঁজে পেয়েছে এখানে। এটা কি এই হাতেরটা? বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো খুবই স্লিপারি হয়ে গিয়েছিল, তাই খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। আর ওই যে দেখুন পিঙ্ক ছাতাটা, ওইটা হচ্ছে আমার মা। আর চারিদিকে কীরকম মেঘলা হয়ে আছে শুধু ওইটা দেখুন। আমরা এই গাড়িতে উঠবো, 4টে বাজে এখন। দেখুন এখনও সেই কুয়াশা কাটেনি, এখন মেঘ চলে এসছে পুরো। এখনও কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির জন্য আমাদের খুব লেট হয়ে গিয়েছিল, আর তারপরে খেয়ে দিয়ে যখন এলাম তখন একটু বৃষ্টি কমেছিল, তখন একটু ঘুরতে গিয়েছিলাম। কিন্তু এখন সময় হয়ে গেছে, এরপর আবার রুমলি বাজার যেতে হবে, তারপর ওখান থেকে আমাদের আবার হোমস্টেতে যেতে হবে, অনেকটা সময় চলে যাবে। ওই জন্য এখন বেরিয়ে আসছি, এখন সন্ধ্যে হতে শুরু করেছে আর বৃষ্টি একবার শুরু হয়েছে, থামছে আবার হচ্ছে, এরকম অবস্থা। আর আমরা এবার বোটিং করতে পারিনি, একে তো আমাদের ভয় লাগছিল, আর বৃষ্টিও পড়বে, যে কোনো সময় পড়ছে, তাই জন্য আমরা আর বোটিং করিনি। এই শেষ। আর এখন এখানে প্রচণ্ড ঠান্ডা আছে, মানে আপাতত যথেষ্ট ঠান্ডা আছে, সোয়েটার পরে আছি আমরা। আর এখনও কুয়াশা মেঘ ভেসে চলেছে, পুরো ঠান্ডা। এরপর আমরা গিয়েছিলাম রুংলি মার্কেটে, যেখানে প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম ছিল। তবে সেই জায়গাটা এবং তারপরের লিংথামের ভ্লগ আসবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।